সবই বাংলাদেশি, অতিরিক্ত বাংলাদেশি, ইভেন ইন্ডিয়ান আছে অনেক কম। বাংলাদেশিরা মোস্টলি এখানেই থাকে, সুকুম্বিত এরিয়াতেই থাকে। তো এখানে দেখতে পাচ্ছি যে বাংলা কারেন্সি চেঞ্জ হওয়ার সুযোগ আছে। এইখানে রাস্তাকে বলা হয় সয়, SOI, সয়। 70% বাংলাদেশি আমাদের প্যাশন এবং তাদের আমরা মেডিসিনগুলা সার্ভ করি। 30%-এর ভিতরে 20% আছে ফরেনার আর 10% লোকাল। তবে এখানে একটা ব্যাপার আছে, যদি কেউ পরিবার নিয়ে আসেন, একটা বিড়ম্বনার শিকার আপনাদের অনেকে হইতেই পারেন। আপনারা কি বাংলাদেশ থেকে আসছেন? বাহ, বাংলাদেশ থেকে আসছেন, এখানে দেখা যাচ্ছে। কোথায় থেকে আসছেন? বাংলাদেশের কোন জায়গায় বাড়ি? আপনারা যদি কোনো ব্র্যান্ডের শপ থেকে কেনাকাটা করেন তাহলে হয়তো বা এই ব্যাট রিফান্ডটা পাবেন, কারণ ওখানে তো আপনাদের ব্যাটটা নিয়ে থাকে। এয়ারপোর্টে এসে থাইল্যান্ডের সরকার আমাকে টাকা দিল। এই এলাকাটা বলতে পারেন অনেকটাই বাংলা পাড়ার মতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশি ফার্মেসি। অনেক বাংলাদেশিরা যে মেডিকেলে আসেন, হসপিটালে আসেন, তো এই সমস্ত দোকানগুলো থেকে বাজার করে থাকেন। বাংলাদেশি প্রতিষ্ঠান, বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়। পাতায়া ফুকেটের দিকে যদি কেউ যায়, বাংলা কারেন্সি ওখানে এক্সচেঞ্জ হয় না। বিদেশি ফরেন কারেন্সি যেগুলো US ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো এগুলো চেঞ্জ হয়, বাট বাংলা টাকায় চেঞ্জ হয় না। তো এখানে দেখতে পাচ্ছি যে বাংলা কারেন্সি চেঞ্জ হওয়ার সুযোগ আছে। তো এইখানে মোটামুটি বাংলাদেশি রেস্টুরেন্টগুলাই হচ্ছে মেইনলি অ্যাভেলেবেল। আপনারা হয়তো বা জানেন যে রিসেন্টলি বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানে মেডিকেল ট্যুরিজম বা মেডিকেল চিকিৎসা নেওয়ার জন্য এসে থাকে। এখানে আগে বাংলাদেশিদের দেখা যাচ্ছে। ও ভাই, বাংলাদেশ থেকে আসছেন? আগে বাংলাদেশি? ইয়েস ইয়েস। ইংলিশে কেন বললেন ইয়েস? হ্যাঁ হ্যাঁ, তুকু হ্যাঁ। ভাই দা উনি হচ্ছেন আমাদের গ্রুপ থেকে আসছেন, ওনাদেরই একজন। তো ওনারা ঘুরতে বের হয়েছেন। আগে আসছিলেন এখানে কখনো? প্রথমবার না? আমিও প্রথমবার, উনিও প্রথমবার। নয়া তা আমরা নয়া এখন ঘুরে দেখি। কোন দিকে যাচ্ছেন? যেদিকে রাস্তা আছে মানে দুসুক যেদিকে যায়। এটা এখানে আবার রাস্তাঘাট পরিষ্কার আছে, সুক অনেক দূর যাবে, কিন্তু ওই যে পাতায়া ফুকেট ওইখানে আবার বেশি দূর যায় না, অল্প দূরত্বের মধ্যে সুক আটকায় যায়। তো এখানে আসলে আপনারা অনেক দূর দূরান্ত দেখতে পারবেন। এইখানে রাস্তাকে বলা হয় সয়, SOI, সয় স্ট্রিট। তো আমরা আছি হচ্ছে সয় 11-এ, মানে 11 নম্বর রাস্তায় আমরা আছি। তো এই সাইডটাতে বিদেশি দেখা যাচ্ছে টুকটাক। এটা দেখে অনেকটাই মনে হচ্ছে আমাদের দেশের নিউ মার্কেটের সামনে যেমন ফুটপাত বসে সেরকম। ক্রেতারা দেখতে পাচ্ছি, বিদেশি ক্রেতারা কেনাকাটা করছেন। ও মাসাজ, তাই মাসাজ এখানেও আছে। এইখানে দেখতে পাচ্ছি স্ট্রিট ফুডের অনেকটাই মেলার মতো শুকরের মাংস দিয়ে বানানো নুডলস বিক্রি করতেছে এখানে। বাহ, এখানে দেখি আবার বিদেশিদের আনাগোনা আছে ভালোই। সবাই দেখুন আপন মনে খাচ্ছে লোকাল থাই খাবার। এ হচ্ছে মোটামুটি এরিয়াটা সুকুম্বিত সুই। ভাই বললেন নাম, আমি সুকুম্বিতটাই জানতাম। এখানে জায়গায় জায়গায় টুরিস্ট ইনফরমেশন আছে। তো এরকম টুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ, জায়গায় জায়গায় টুরিস্ট ইনফরমেশন। বিদেশি আসলে এখানে যে কোনো রকমের তথ্য যদি লাগে তো পাই, যদিও বা এই মুহূর্তে এটা ক্লোজড দেখাচ্ছে। আর স্কুটি এখানেও দেখা যাচ্ছে, হয়তো বা অন্যান্য সাইটগুলোতে আরও বেশি। মোটর বাইক আর বাইক এগুলো খুবই জনপ্রিয় এই এলাকাগুলোতে। যে আফ্রিকার লোক দেখা যাচ্ছে, আফ্রিকার মানুষ দেখলে মনে হয় যে আমার নিজের এলাকার মানুষ দেখতে পাচ্ছি, এরকম একটা ফিল আসে। এগুলোকে টুকটুক বলা হয়। হ্যাঁ, অনেক স্পিডে। আমাদের দেশে ওই যে দেখেন নিচে পিছনে কি বলে এক্সট্রা লাগাইছে, টায়ারগুলো অনেক মোটা। এগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় টুকটুক। থাইল্যান্ডের ফ্রুটস অনেক বিখ্যাত, অনেক এক্সোটিক ফ্রুটসগুলো এখানে পাওয়া যায়। আর হোটেল, বড় বড় স্কাইস্কেপারের মেলা হচ্ছে এই ব্যাংকক। বলা হয় সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ব্যাংকক হচ্ছে মোটামুটি এশিয়ার অনেক বড় একটা হাব, যেখানে বিজনেস কনফারেন্স, বিজনেস মিটিং আরও কত ব্যাপার স্যাপারগুলো ঘটে থাকে এই ব্যাংককে। আমাদের সিঙ্গাপুর যেমন একটা হাব বলা যায় ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক সেরকম এই ব্যাংককটাও অনেক বড় একটা হাব। আমরা আজকে সকালে গিয়েছিলাম হচ্ছে সাফারি ওয়ার্ল্ডে এই ব্যাংককে। ভিডিওটা যদি না দেখে থাকেন ডেফিনেটলি দেখবেন, খুবই এনজয় করলাম। ভাই যেমনটা বললেন দুসুক যেদিকে যায় আমরাও সেদিকে যাচ্ছি। রাত বাজে এখন 9:16। আমরা বেসিক্যালি সকলেই আসছি ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে, গ্রুপ ট্যুরে আমরা এসেছি। থ্যাংক ইউ ইউনিপাল ট্যুরিজমকে আমাদেরকে এত সুন্দরভাবে থাইল্যান্ড ট্রিপ অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আপনারা যদি চান থাইল্যান্ড ট্রিপ করতে ডেফিনেটলি ইউনিপাল ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা খাইলাম লোকাল খাওয়াটাই আই থিঙ্ক বেটার, কিন্তু অধিকাংশ মানুষই একটু প্রেফার করে যেন দেশি খাবার থাকে। তো সেই কারণে মেনলি মেনুটাকে এভাবে সাজানো। বিফ ছিল, আলু ভর্তা, কাসকি মাছ বা মলা মাছ দিয়ে আলু দিয়ে ভাজি, আর সবজি ডাল এগুলাই ছিল।
তো এখানে আসলে বাংলা পাড়া বলার কারণ হচ্ছে আশেপাশে সবই বাংলাদেশি, অতিরিক্ত বাংলাদেশি, ইভেন ইন্ডিয়ান আছে অনেক কম। তো এই এরিয়াটাতে বাংলাদেশিরা থাকে, আরও হয়তো কিছু এরিয়া এমন থাকতে পারে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে অ্যাম্বাসেডার যে হোটেলটা আপনাদের দেখিয়েছিলাম তার ঠিক পাশেই এখানে দুইটা ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি বাংলাদেশের। চলুন আমরা একটু ঘুরে আসি অ্যান্ড কথা বলবো ওনার সাথে, জানার চেষ্টা করবো এখানে ব্যাপার স্যাপারগুলো। প্রথমে দেখতে পাচ্ছি এটা একটা ফার্মেসি। ভাইয়ের সাথে পরিচয় হয়ে নিব। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, আমি সুলাইমান। আমার দাদাবাড়ি হচ্ছে বরিশালে, মিরপুরে হচ্ছে আমাদের বাসা। আমি অ্যাবাউট 13 বছর এখানে। 13 বছর ধরে আছেন। কি কি ব্যবসা আছে আপনার এখানে? আমার এখানে ট্যুর ট্রাভেলস আছে, সুহা ট্রাভেলস, আর এটা আমরা নতুন খুলছি আমাদের পেশেন্টদের জন্য। হসপিটালের যে মেডিসিনগুলো আছে এবং অথেন্টিক সব কসমেটিক্সগুলো, আমাদের স্কিন কেয়ার এবং কসমেটিক্স। এখানে আপনি দীর্ঘ বছর এই পেশায় আছেন, তো অনেক বাংলাদেশিদের সাথে আপনার কাজ করা হয়। একটু কাইন্ডলি বলবেন যে এই এলাকাটাতে বিশেষ করে এই ব্যাংককে বাংলাদেশিরা আসলে মোস্টলি কি এই জায়গাটাতেই থাকে? জি, বাংলাদেশিরা মোস্টলি এখানেই থাকে, সুকুম্বিত এরিয়াতেই থাকে। সবচেয়ে বেশি বাংলাদেশিরা এখানে কি পারপাসে আসে, ট্যুরিজম বা মেডিকেল? অ্যাবাউট 50-50 এখন মেডিকেল ট্যুরিজমে প্রচুর পরিমাণ পেশেন্ট আমাদের আসে। আর একটা বিষয় জানাবেন, মেডিকেলের জন্য আগে আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ায় প্রচুর যেতাম, এখন যাওয়াটা সম্ভব হয়ে উঠতেছে না। তো এই ক্ষেত্রে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব দেশগুলোতে আসে। কোন দেশে তুলনামূলকভাবে কম খরচে ট্রিটমেন্ট করা যায় সব মিলিয়ে? আপনি থাইল্যান্ডে তুলনামূলকভাবে সিঙ্গাপুরের চেয়ে অনেক কম খরচে চিকিৎসা করা যায়, তবে বাংলাদেশের থেকে একটু বেশি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার থেকে বেশি। বাট চিকিৎসার কোয়ালিটি এবং এদের সার্ভিস ভেরি গুড, ডিফারেন্ট সার্ভিস। এই ফার্মেসিটাতে এখানে যে ওষুধপত্রগুলো দেখা যায়, আপনাদের ক্রেতা কারা, বাংলাদেশি না লোকাল গায়? এখানে আমাদের নর্মালি 70% বাংলাদেশি আমাদের পেশেন্ট এবং তাদের আমরা মেডিসিনগুলা সার্ভ করি। আর 30%-এর ভিতরে 20% আছে ফরেনার আর 10% লোকাল। এখানে কোন দেশীয় ওষুধ সবচেয়ে বেশি? এখানে যে সবচেয়ে ভালো যে হসপিটালগুলো আছে, বেস্ট হসপিটাল 15 হসপিটাল, বারবনঘাট হসপিটাল, ব্যাংকক হসপিটাল, সামিতা বেস, মেড পার্ক থেকে শুরু করে বিভিন্ন হসপিটাল। এই হসপিটালগুলোর মেডিসিনগুলো আমরা আসলে এখানে সেল করি। হসপিটালে যে মেডিসিনগুলো আপনার যদি আপনি 30,000 বা 30,000-এ কেনেন, সেক্ষেত্রে আমাদের এখানে 15,000 বা 14,000-এ পাওয়া যায়, about 50%-এর মতো রেট হয়। এই মেডিসিনগুলো মূলত আপনার জার্মানি আছে, তারপর ইউএসএ আছে, ফরেন আছে এবং এখানেরও আছে। বাংলাদেশি কোনো মেডিসিন নাই বা লোকাল মেডিসিন নাই। থাই আছে এবং আপনার যে সব ইম্পোর্টেড, ম্যাক্সিমাম ইম্পোর্টেড মেডিসিন, যেগুলো আপনার ডাক্তাররা দেয় আর কি, হসপিটালে ডাক্তাররা রিকমেন্ড করে, প্রেসক্রাইব করে। যেহেতু এখানে আপনি বলছেন যে অনেক বড় একটা সংখ্যা মেডিকেল ট্যুরিজমে আসে বা চিকিৎসার ক্ষেত্রে আসে, তো একটা ধারণা যদি দেন যে একজন মিডল ক্লাস মধ্যবিত্ত একজন মানুষ যদি চিকিৎসা করতে আসে এখানে, দেন থাকা এবং খাওয়ার যে ব্যাপারটা মোটামুটি একটা যদি আইডিয়া দেন, থাকা খাওয়া মিলে পার ডে কত খরচ হতে পারে জনপ্রতি? থাকা খাওয়া আসলে ওইভাবে খরচ না। থাকা খাওয়ার জন্য আপনার এক রুমে 2 জন নিলে হয়তো 1200-1300 বাতে ভালো রুম পাওয়া যায় এবং বুফে ব্রেকফাস্ট ফ্রি পাওয়া যায়। আর যদি 4 জন বা 3 জনের ফ্যামিলি হয়, যদি কম দামে অ্যাপার্টমেন্ট নিতে চায়, মান্থলি অ্যাপার্টমেন্ট আছে 20,000 বাদ, 25,000 বাদ, 15,000 বাদ। আর লং টাইম যদি চিকিৎসা নিতে চায়, সেক্ষেত্রে আরও কমে পাওয়া যায় বিভিন্ন দামি। আর যদি আপনি হাই কোয়ালিটি নেন, হাই কোয়ালিটি নিলে তো আর 5 স্টার 4 স্টার বিভিন্ন দামি আছে, 40,000, 50,000 মান্থলি, 30,000 বিভিন্ন দামি আছে। তো এখানে মোটামুটি বাংলাদেশিদের আনাগোনা আগের চেয়ে কি কমছে না আগে বাড়ছে? না, অনেক বাড়ছে। ইন্ডিয়া বন্ধ হওয়ার কারণে আমাদের পেশেন্ট অনেক বাড়ছে। মান্থলি আমরা অন্তত পক্ষে 200 পেশেন্ট আমরা পাই, 200+ পেশেন্ট পাই। বাংলাদেশি বিভিন্ন এজেন্টরা আমাদের দেয় এবং আমাদের সরাসরি পেশেন্টও আছে যারা এখানে চিকিৎসা নেয় এবং ম্যাক্সিমামই সুস্থ হয়। 95% সাকসেসের হার, ম্যাক্সিমাম সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যায়। তা আপনাদের মাধ্যমে তো চাইলে এখানে দেখা যায় একজন বাংলাদেশ থেকে মানে জাস্ট পাসপোর্টটা দিবে, বাকি অ্যাপয়েন্টমেন্ট, ট্রিটমেন্ট, থাকা খাওয়া সব কিছু এ টু জেড আপনারা অ্যারেঞ্জ করে দেন? জি, আপনাকে মেডিকেল হিস্টোরি এবং পাসপোর্ট দিলে আমরা অ্যাবাউট 24 আওয়ার্সের মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই এবং আমাদের একটা এক্সপার্ট মেডিকেল টিম আছে, যে মেডিকেল টিম আপনার পেশেন্টের কী রোগ এবং কোন রোগের জন্য সবচেয়ে বেস্ট কোন ডাক্তার হবে ওইটা সিলেক্ট করে দেয়। এই জন্য আসলে আমাদের কাছ থেকেই ম্যাক্সিমাম পেশেন্টরা অ্যাপয়েন্টমেন্ট করায় এবং এখানে আসা, ভিসা করা থেকে ভিসা হেল্প করা, ভিসা অ্যাপ্রুভ করানো, এখানে আসার পরে ট্রান্সপোর্টেশন, হোটেল এবং অ্যাকোমোডেশন, থাকা খাওয়া, এগুলো সব আমরা ব্যবস্থা করে দিই, আমরা অ্যারেঞ্জ করি।
এবং আমাদের কাছে বিভিন্ন অপশন আছে, একবারে কস্টলি, মিডিয়াম কোয়ালিটি, নর্মাল কোয়ালিটি এবং কম দামি, মিডিয়াম, বিভিন্ন দামি আছে, যে আসলে পেশেন্ট যেভাবে চায় ওইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি। মানে একদম উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যে যেভাবে চাই সেভাবে আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারেন। বাংলাদেশিদের জন্য কোনো বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখেন? বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় আমাদের ফার্স্ট হচ্ছে কেহ আপনাদের এখান থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কেহ ঠকবে না, কারণ সমস্ত প্রোডাক্টগুলো 100% আমাদের অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট। কারণ ফার্মাসির লাইসেন্সে আমরা কোনোভাবেই ইউটিউব বা অনলাইনের কোনো প্রোডাক্ট আমরা সেল করতে পারি না। প্রত্যেকটা প্রোডাক্ট ডাইরেক্ট কোম্পানি থেকে আমাদের নেই এবং অরিজিনাল প্রোডাক্ট। আর সেকেন্ড হচ্ছে আমরা নর্মালি 5% ডিসকাউন্ট দিই বাংলাদেশিদের জন্য শুধু। আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে সুকুমবিদ 11 অ্যাম্বাসেডর হোটেলের নিচেই, ঠিক সুরা হেলথ কেয়ার, সুরা মেডিসিন, এবং সাথেই আছে আপনার যে সুহা আমাদের ট্রাভেলস, সুহা ট্রাভেলসের সাথেই সুরা মেডিসিন এবং সুরা হেলথ কেয়ার। যেখানেই যাই সাইব ভাই চেষ্টা করে বাংলা খুঁজতে, বাংলা গ্রাম, বাংলা পাড়া সহ বাংলাদেশি খুঁজতে। বাংলাদেশি মানুষের প্রতিষ্ঠিত হওয়ার গল্পগুলো নিজে জানতে খুব ভালো লাগে, আর আপনাদেরকে দেখাতে আর জানাতেও খুবই গর্ববোধ হয়। ঠিক একইভাবে এখানে একজন বাংলাদেশি খুবই প্রসিদ্ধ একটা বিজনেস প্রতিষ্ঠান আছে দেখা যাচ্ছে, এরকম বেশ কয়েকটা আছেন। তবে এখানে একটা ব্যাপার আছে, যদি কেউ পরিবার নিয়ে আসেন, একটা বিড়ম্বনার শিকার আপনাদের অনেকে হইতেই পারেন, যে এখানে আসলে সব কিছুই ওপেন, তো ওয়াইন বলেন, ওমেন বলেন, আর কী কী জানি বলে, সব কিছুই ওপেন। তো দেখা যায় রাত হলেই এখানে বিভিন্ন ধরনের মেয়ে মানুষের উৎপাত বেড়ে যায়, রমণীদের উৎপাত বেড়ে যায়। তো অনেক সময় দেখা যায় তারা ডাক দেয়, বিভিন্ন আকার ইঙ্গিতে, শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে ডাক দেয়। তো দেখা যায় পরিবার নিয়ে যখন থাকে তখন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। যেমন এই যে দাঁড়িয়ে আছে আমার পাশে সে, এখন খুবই কম দেখা যাচ্ছে যখন রাত একটু হয়, এখন 8টা বাজে কি, মোটামুটি 9টা-10টার পর থেকে তাদের উৎপাতটা বিভিন্ন অলিতে গলিতে, হোটেলের সামনে, রেস্টুরেন্টের সামনে খুবই বেড়ে যায়। এই যে সে ডাকতেছে এখানে ওয়েলকাম ওয়েলকাম বলে নাইট ক্লাবে যাওয়ার জন্য। তো এরকম বিষয়গুলোর জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকে এসেছেন ওনারা হয়তো বা। হাউ মাচ? 80. Is it fresh? Yeah. I will go to my country tomorrow. Will it be good? 1-2 days inside the bag, no problem? No problem. This one inside is Okay. already. Okay, already. Every pack already. What's the quantity here? 1 kilo? 1 kilo. 1 kilo, এখানে 1 কেজি মতো আছে রামবুটান। তো এটা রামবুটানের মনে হয় এখন মৌসুম না, তাই মোটামুটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা 80 বাত, মানে 300 টাকা মনে করেন, 300 টাকা বিক্রি হচ্ছে রামবুটান। আর স্ট্রবেরি আছে এখানে 40 বাত। আরও কিছু ফ্রুটস এখানে দেখা যায়, লোকাল খুবই রেয়ার কিছু ফ্রুটস। হোয়াট ইজ দ্য নেম অফ দিস? Orange. Orange, small orange, very small. Orange. Okay, but sweet. Will you give me a plastic bag if I take some? It's ready to eat? Ready to eat? If we eat after 3-4 days, we can? 2 days. Only 2 days? Only 2 days. My flight is tomorrow morning. তো এটা 2 দিন রাখা যাবে বলতেছে। Tomorrow one go country morning, 10 take now. ওকে, তাহলে আমি 30%. মোটামুটি এখান থেকে হয়তো বা 2টা নিয়ে নিব। আপনারা কি বাংলাদেশ থেকে আসছেন? বাহ, বাংলাদেশ থেকে আসছেন, এখানে দেখা যাচ্ছে। কোথায় থেকে আসছেন? বাংলাদেশের কোন জায়গায় বাড়ি? চট্টগ্রাম। ও বাইলার সিটিংয়ে আমি চট্টগ্রামে। আপনারা কি মেডিকেলে আসছেন না বেড়াতে? বাহ, সেটা মানুষ ঘুরতে আসছেন এখানে দেখে। তো এই জন্যই মেনলি বলেছিলাম যে এটা বাংলা পাড়া, এখানে আসলে মোটামুটি অত বেশি বাংলাদেশি না হলেও অ্যাটলিস্ট অন্যান্য এরিয়ার চেয়ে এখানে সবচেয়ে বেশি বাংলাদেশি আপনারা পাবেন। ইয়া, ইউ ক্যান কিপ ইট ফর মি। বলা হয় থাইল্যান্ডের যে আম নাকি স্বাদটাই অন্যরকম। তো দেখা যাক থাইল্যান্ডের আমের স্বাদ কেমন। 1 কেজি নিব, 100 বাত করে, 100 বাত মানে 400 টাকা। তো 400 টাকা দিয়ে 1 কেজি নিয়ে হয়তো আমি একটা খেয়ে দেখবো। অনলি ভেরি স্মল পিস। ওকে, সে একটা কেটে দিচ্ছে, জানি না, আমি বলছি জাস্ট ছোট্ট একটা দিতে। I can cut this. ইউ আর কাটিং ফর দেয়ার। ওকে ওকে, সে আসলে এখানে বক্স করে বিক্রি করে, তো You try. তো সেখান থেকে আমাকে 1 পিস দিবে, আমি যেন ট্রাই করতে পারি। বাহ, সুন্দর সিস্টেম হইল। ইয়া,
জাজাকাল্লাহ খায়র, শুকরান। ভাই আসলে কলিজা ঠান্ডা হওয়ার মতো আম, ভেরি সুইট মাশাআল্লাহ, নো মেডিসিন। ওকে, আমি 1 কেজি নিয়েছি, এখন মনে হচ্ছে কম হবে, আর একটু বেশি করে নিই। সিস্টার ইট ইজ ভেরি সুইট। তো দেখেন এখানে কত কত ফ্রুট নিলাম, এগুলো সবই হচ্ছে ফ্রুটস। টোটাল প্রায়, থ্যাংক ইউ সো মাচ, প্রায় 6-7 কেজি মতো নেওয়া হইলো ফ্রুট বাংলা পাড়ায় এসে। বিদেশও তাই, বাংলা হতাও না যায়, সিটেঙ্গে হতাও না যান, খুব রিয়াক। ভাইজান সিটেঙ্গে ভালো আছেন? হন্দানতে বাড়ি ও পাই গে বাস খাইলে ঘুরতে সুন্দর না হজন আইসন? ও আচ্ছা আচ্ছা, আয় একা জি এক হাই 14 নাম্বার দেশ ইয়ান পুরো দুনিয়া ইনশাল্লাহ একা কই গেম। তো এখানে দেখুন জায়গায় আসে মোস্টলি এখানে থাকে, ফরেনারও আছে, বিদেশি দেখা যায় এখানে। আমরা বাংলাদেশিরা যেখানে যাই অ্যাটলিস্ট চেষ্টা করি দেশি খাবারটা খেতে। এই বাংলা পাড়ায় বাংলাদেশিরা দেশি খাবার কোথায় খায়? এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, একটা না বেশ কয়েকটা আছে অবশ্য, শুধু চালটা বাদে বাকি সব এখানকার। চালটা চিনিগুড়া চাল বাংলাদেশ থেকে আনেন, বাকি সব এলিমেন্টস যেমন এই যে গরুর গোস্ত, স্পাইস যাবতীয় সব কিছুই বাংলাদেশ থেকে আসা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের দেশে খুবই পুরনো আমলের চামচ এখানে এখনও ব্যবহৃত হচ্ছে। এটা আমাদের দেশের একটা ঐতিহ্য বহন করে থাকে। জানি না অন্যান্য দেশগুলোতেও হয়তো এরকম চামচ থাকতেও পারে, বাট বাংলাদেশি এই চামচ এখানেও তেহারি খাওয়ার জন্য দিয়েছেন। এই বিফ তেহারির দাম কত? 290 বাত। বাংলাদেশি টাকায় হইলে 1100 টাকা এরকমই হয়, এরকম পড়ে যায়। তো মোটামুটি ভালোই দাম। তবে যেগুলো খাবার যেগুলো আছে যেমন বিফ এক্সট্রা, ভাত এক্সট্রা, তরকারি, সবজি, এসব দিয়ে খেলে মোটামুটি এমনই 700-800-900 টাকা মতো দাম আছে টোটাল সব মিলিয়ে। এটা দিয়ে খান, এটা বাংলাদেশে অনেক পুরোনো আমলের চামচ, তো খেতে ভালো লাগছিল। আমি মনে করছিলাম এটা দিয়ে খাই, পরে দেখলাম যে না, আবার চামচ এনে দিলে এটাই ভালো ছিল, যদিও আমার মতে। আমার নাম মোহাম্মদ লালন মিয়া, আমি ইনকাম ট্যাক্স আইনজীবী, ঢাকাতে প্র্যাকটিস করি। এখানে থাইল্যান্ডে মানে কি বিষয়ে আসা হলো আপনাদের? আমি মূলত মালয়েশিয়াতে ছিলাম, আমাদের একটা বিজনেস ট্রিপ ছিল, ওইখান থেকে থাইল্যান্ডে ভাবলাম যে 3-4 দিন এখানে সময় কাটায় আমরা দেশে চলে যাবো, টুরিস্ট পারপাস। তো অন্য কোনো দেশে গিয়েছেন থাইল্যান্ড বাদে? হ্যাঁ, থাইল্যান্ড বাদে প্রায় 11টার মতো দেশে আমি ঘুরছি আর কি। এখানে থাইল্যান্ডে কোনো বিশেষত্ব দেখেছেন কি অন্যান্য দেশের তুলনায় স্পেশাল কিছু? স্পেশাল কিছু বলতে এখানে ফুকেট, ক্রাবি বা এই জায়গাগুলো স্পেশাল। আর ব্যাংকক সিটিটা ওরকম অন্যান্য দেশের মতো অনানেবল। তো কেমন যাচ্ছে এই এলাকাতে? মোস্টলি বাংলাদেশিরা থাকে, তো এখানে আসলে আশেপাশে সব জায়গায় বাংলাদেশি বাংলা কথা শোনা যায়। এখানে আসলে মনে হয় না যে আমি বাংলাদেশের বাইরে আছি, মনে হয় যে এটা ঢাকা সিটির কোনো একটা গলি। মানে এইখানে বাংলা খাবার খাচ্ছি, দেশীয় স্বাদ, দেশের সব মশলা দিয়ে নাকি তারা রান্না করে, খুব মানে ভালো টেস্ট, দেশীয় স্বাদ একসাথে বাংলাদেশি খাবার এবং কলকাতা বা ইন্ডিয়ান খাবারগুলো পাওয়া যাচ্ছে একই এরিয়াতে। এখানে আপনি কি খাচ্ছেন এখন? এটা একটা ইন্ডিয়ান থালি, নন ভেজ থালি আর কি। আচ্ছা আচ্ছা। থাইল্যান্ড থেকে বিদায় একদিনে শুভ সকাল। চলে আসলাম ফাইনালি এয়ারপোর্টের বাইরে দেখুন কতগুলো ট্রলি এখানে রাখা আছে। এটা হলো সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে আসলাম। এখানে অবশ্য আমি কেনাকাটা করেছিলাম, বেশ কিছু ম্যাকবুক কিনেছিলাম। একটা বিষয় দেখায় আপনাদের, আমি এয়ারপোর্টে আসছি তো এখনও ভিতরে ঢুকি নাই। ইউএস বাংলার ফ্লাইট আমার 4 নাম্বার গেট দিয়ে গিয়ে কোন কোন এয়ারলাইন্সগুলোর বোর্ডিং হবে সেগুলো সবই লিখে আছে এখানে।
আর দেখতে পাচ্ছেন এখানে ইউএস বাংলাও লেখা আছে 4 নাম্বার গেটে। আমি এখনও এয়ারপোর্টের বাইরে, ভিতরে এখনও ঢুকি নাই। তো ঢাকা এয়ারপোর্ট থেকে যখন আসতেছিলাম এয়ার ইন্ডিয়ায় ফ্লাইট ছিল, তো কোন গেট দিয়ে বোর্ডিং হবে জাস্ট চেক ইন, তাদের কাউন্টার খুঁজতে আমার অ্যাটলিস্ট 5 মিনিট প্লাস গেছে। কোনো মনিটর নাই, কোনো স্ক্রিন নাই যেখানে দেখাবে যে কোন কাউন্টারে কত নাম্বার কাউন্টারে কি ফ্লাইটের বোর্ডিং হচ্ছে বা চেক ইন হচ্ছে, এই বিষয়টা নাই। জানি না আমি দেখতে পাই নাই নাকি আদৌ নাই। তো এখানে ব্যাট রিফান্ড করার সিস্টেম হচ্ছে এয়ারপোর্টে, এই যে দেখুন এয়ারপোর্টে যে কোনো একটা গেট দিয়ে ঢুকবেন, ঢুকে শুধু একদম ডান দিকে লাস্টে গিয়ে হচ্ছে ব্যাট রিফান্ডের যে কাউন্টার, সেখানে আপনারা যদি কোনো ব্র্যান্ডের শপ থেকে কেনাকাটা করেন তাহলে হয়তো বা এই ব্যাট রিফান্ডটা পাবেন, কারণ ওখানে আপনাদের ব্যাটটা নিয়ে থাকে। তাদেরকে বলবেন কেনাকাটা করার শেষে পেমেন্ট করার সময় বলবেন যে আমাকে একটা ব্যাট চালান দেওয়ার জন্য। তো আমি যেমন এটা হচ্ছে মেন আমার যে অ্যাপলের পেমেন্ট রিসিপ্ট, সেটা সাথে আমাকে এরকম একটা হলুদ কালারের চালান কপিও দিয়েছে, ব্যাট রিফান্ড চালান। তো এই চালান কপিটা আপনারা অবশ্যই নেবেন, সাথে রাখবেন। আর হচ্ছে এইখানে দেখলাম তাদের যে জিনিসটার, যে প্রোডাক্টটার ব্যাট আমি রিফান্ড নিতে চাচ্ছি এয়ারপোর্টে, ওটা তারা দেখতে চায়। হয়তো বা অনেক সময় দেখতে চায় না, কিন্তু আমার কাছ থেকেও দেখতে চাইলো, আমার সামনে যে ছিল তার কাছ থেকেও দেখতে চেয়েছে। তো আমি এই যে ম্যাকবুক দেখিয়েছি ব্যাগ খুলে। তো এক্ষেত্রে দেখা যায় আপনি যদি এয়ারপোর্টে এসে আগেই এই যে দুইটা ব্যাগ বা একটা ব্যাগ আপনি বেল্টে দিবেন, বোর্ডিং কমপ্লিট করে চেক ইন করে ব্যাগ জমা দিয়ে দিবেন, তারপর যদি আপনি রিফান্ড নিতে আসেন তাহলে দেখা যায় তারা যদি প্রোডাক্ট দেখতে চায় তাহলে আপনি হয়তো বা দেখাতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনারা ব্যাগ জমা না দিয়ে আগেই ব্যাট চালানোর যে ব্যাপার এটা সেরে নেবেন। তারপর হচ্ছে মেইনলি এইখানে একটা সিল দিয়েছে তারা, এই সিলটা নিয়ে ইমিগ্রেশন শেষ হয়ে গেলে আমাকে এই ব্যাট রিফান্ডের যে টাকা ওটা দিবে। তো দেখা গেলো আপনি যদি লাগেজে দিয়ে দেন ওইখানে নাকি আবার দেখতে চাইবে এই প্রোডাক্টটা। তো যেহেতু আমি একটা জিনিসে নিয়েছি, বড় একটা জিনিস, প্রায় 2 লাখ টাকার জিনিস, 2,10,20,000 টাকার জিনিস, এটা আমি কাঁধের ব্যাগে নিয়েছি। তো আমি ব্যাগ দুইটা জমা দিয়ে দিব, দেন ইমিগ্রেশন শেষ করব। মানে বিষয়টা বুঝেন, অঙ্কটা মিলানোর চেষ্টা করবেন। ব্যাগ আগে দিয়ে বোর্ডিং পাস দিব, বোর্ডিং পাস নিয়ে আবার ইমিগ্রেশনে যখন যাব তখন আমাদের কাঁধে শুধু এই একটা ব্যাগই থাকে, যেটা ক্যাবিন ব্যাগ, সেটাই শুধু থাকে আমাদের হাতে। বেল্টের চেক ইন ব্যাগ কিন্তু থাকে না। তো আপনাদের ওই প্রোডাক্টটা যদি ব্যাট রিফান্ড নেওয়ার প্রোডাক্টটা যদি এই বেল্টে দেবেন ওই ব্যাগে থাকে, তাহলে ইমিগ্রেশনের পর আবার যে আমাকে টাকাটা দিবে ওইখানে আমাকে দেখতে চাইলে আমি আর দেখাতে পারবো না। তো এখন যেহেতু এটা আমার কেবিন ব্যাগে যে আছে, আমি এটা আবার দেখাতে পারবো অ্যান্ড ওইখান থেকে আমি ব্যাট রিফান্ডের যে টাকা ওই টাকাটা পাবো। এখানে জাস্ট সিলটা দিয়েছে, ইউএস বাংলার কাউন্টার পেয়েছি, এখান থেকে চেক ইন হবে। ও বাহ, লম্বা লাইন তো, অনেক বিশাল লম্বা লাইন। তো এয়ারপোর্টে যেহেতু বাংলাদেশি ফ্লাইট, ঢাকাগামী ফ্লাইট, তো যত প্যাসেঞ্জার এর মধ্যে 99%ই দেখলাম বাংলাদেশি। তো সেই হিসেবে দেখাই যায় থাইল্যান্ডে বাংলাদেশিদের আসা যাওয়ার যে সংখ্যা, এটা অনেক বড় একটা সংখ্যা। সো রিসেন্টলি থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, এই দেশগুলো অ্যান্ড পাকিস্তান নতুন অ্যাড হলো, সবচেয়ে বেশি ট্যুরিস্ট রিসেন্ট ডেজগুলোতে রিসিভ করে যাচ্ছে। এখানে অবশ্য সেলফ চেকিংয়ের ডেস্ক আছে, যাদের নাকি কি বলে শুধুমাত্র কেবিন ব্যাগেজ আছে তাদের জন্যই, আর যাদের নাকি চেক ইন ব্যাগেজ আছে তারা সেলফ চেক ইন করতে পারবে না। তো এইখানে এয়ারপোর্টের মধ্যে একটা শপ দেখলাম যেখানে এরকম কিউট সব কি বলে এগুলো বিক্রি হচ্ছে আর কি, ব্যাগ। এটা একটা ব্যাগ, এটার দাম দেখাচ্ছে এখানে 595, মানে প্রায় 600 বাত। 600 বাত হলে প্রায় 2300 টাকার কাছাকাছি এরকম একটা। Only one. Yes, Okay. Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Yes, Bangladesh. BANG. Yes, BGD. 595 baht. Yes, card. आता फ्री वाला आपण ना সে একটা কার্ড দিয়েছে এখানে। अर्धा है ना अजून ती ही घेतलं तुमच्याकडे পেমেন্ট হয়ে গেল। এই ছোট্ট একটা জিনিসের দাম প্রায় 2400 টাকা বলতে পারেন। কার্ড লাগাইলাম, পেমেন্ট হয়ে গেল। কি এক দুনিয়া আসলো রে, খুবই আজব অ্যান্ড অদ্ভুত এক দুনিয়া। Thank you. ওয়েলকাম। আজকে ই গেট দিয়ে ইমিগ্রেশন করলাম, লাইফে ফার্স্ট টাইম।
এক্সিটের সময় পাসপোর্টটা স্ক্যান করো, হয়ে গেলে সামনে কাউন্টার আঁকাও, দেন ওখানে ফেসটা ছবি তুলো, ওই ফেস স্ক্যান করে ভেরিফাই করে ছেড়ে দিবে। এখন আমরা ইমিগ্রেশন থেকে ব্যাক হয়ে এখানে দেখা যাচ্ছে দেখুন ব্যাটারি ফান্ড, বাম পাশে 5 মিনিট হাঁটতে হবে। এখানে খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, মানে সবাই এখানে রীতিমতো দাঁড়িয়ে ছবি তুলছে। অল্প কিছুক্ষণের জন্য মনে হয়েছিল এয়ারপোর্টে এসে ব্যাংক থেকে টাকা পাইলাম, মানে থাইল্যান্ডের সরকার আমাকে টাকা দিল, তাও দিছে কত দেখেন 2940 বাত, আমার 3400 সামথিং বাত রিফান্ড হওয়ার কথা, ব্যাট আমি দিয়েছি, কিন্তু সেখান থেকে আমাকে মেবি টোটাল 7% আমি ব্যাট দিয়েছি, এর মধ্যে 5% মেবি ব্যাট আমাকে রিফান্ড করেছে। তো বলতে পারেন যে থাইল্যান্ডের রাজস্ব বোর্ড আমাকে টাকা ফেরত দিয়েছে, 2940 বাত রিফান্ড পেলাম। প্রায় কত 55,000 বাত হচ্ছে এই ম্যাকবুক প্রোটার দাম পড়েছিল, 14 ইঞ্চি 16 জিবি 512 জিবি এই ভ্যারিয়েন্টের। তো ব্যাট রিফান্ড হইলো। আপনারা এইভাবেই মোটামুটি ব্র্যান্ডে যেসব কেনাকাটা করেন, সেটা হইতে পারে কোনো জুয়েলারি বা অর্নামেন্টস বা এরকম ডিভাইস, ইলেকট্রিক, যে কোনো টাইপের ব্র্যান্ডের যে সমস্ত জিনিসগুলো রেজিস্টার্ড যে ইয়াগুলো, ওইখান থেকে আপনারা যদি শপিং করেন তাহলে অবশ্যই ব্যাট চালান চেয়ে নেবেন বা জিজ্ঞেস করে নেবেন যে তারা ব্যাট চালান দেয় কিনা, দেন সেই চালানটা নিয়ে আপনারা এই প্রসেসে এয়ারপোর্ট থেকে ব্যাটটা রিফান্ড করে নিতে পারেন। ইউএস বাংলায় প্রথম বোর্ডিং হবে আজকে, প্রথম ইউএস বাংলায় চড়া হবে। আর ইউনিপাল ট্যুরিজমকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন একটা অর্গানাইজড ট্রিপ অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য থাইল্যান্ডে। আর আপনারাও যদি ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে যদি থাইল্যান্ডে আসতে চান, ঘুরে যেতে চান, ডেফিনেটলি পারবেন। ইউনিপাল ট্যুরিজমের সাথে আপনারা যোগাযোগ করে এরকম স্মুথ একটা ট্রিপ আপনারা ডেফিনেটলি পেতে পারেন। থাইল্যান্ড ব্লগ কেমন উপভোগ করলেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। যারা নাকি সশরীরে থাইল্যান্ড এসে ট্রিপ করে গিয়েছেন, কেমন লেগেছিল অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো দেশ থেকে নতুন কোনো সিরিজ নিয়ে। Till then, take care. Bye bye.